স্প্রে করতে গেলে সেখানে লাগছে অন্তত কম করে, আর কম টাকা লাগলো 500 টাকা, তাহলে আমার 4-5 বারে কত লাগছে। আর এখানে তো 200 টাকার শুধু এই ভুঁইটা হয়ে গেছে। যেহেতু কৃষক মানুষ, এই গাছে থাকলে এটা মোটামুটি অনুমান করতে পারি। এটাও ইনশাল্লাহ আমার শতকে মন হবে আল্লাহ। আমরা কোথায় দেখতে পাচ্ছি? হ্যাঁ অবশ্যই, দেখেন শুধু ধান আর ধান। দেখেন দেখেন যে আমি 2 টাকা লাগাচ্ছিলাম, তা এমনও এক একটা গোছা আছে সেখানে 35, 37, 38, 40, 42 করেও এক একটা গাছ আছে। এটা মোটাও না চিকনও না, মিডিয়াম। দেখেন একবারে সোনালি কালার চকচকে। এখানে আমার যে স্প্রে গুঁড়ো করে এগুলোতে প্রচুর পরিমাণ, কিন্তু আমার এই ধানে প্রথম কথা না করলেও চলে, কিন্তু যেহেতু কৃষক মন বোঝাতে হয় সেই হিসেবে একবার করছি আর স্প্রে করেছি একবার, এতে আল্লাহ পাকের ইচ্ছা এই করি। তার মানে আমরা বড় আমন 2 সিজনেই করতে পারবো? হ্যাঁ 2 সিজনে করতে পারবো। একই জমি, একই পরিচর্যা, একই সার, একই শ্রম, সবকিছু এক, কিন্তু আপনার ফলন বেশি। পাকিস্তানি রড মিনিকেটে বলেছিলাম যে চিটা নেই, এ কথা বললে ভুল, সামান্য। আর এটা আমি বলবো যে নেই। দেখেন মানে একদম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন একটি পর্ব। দর্শক, আজকের পর্বে আপনাদের সামনে আমরা নতুন জাতের একটি ধান নিয়ে কথা বলবো। আপনারা হয়তো জানেন যে আমন সিজনে ধানের চাষাবাদ বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে, বড় সিজনেও হয়ে থাকে, কিন্তু বড় সিজনের তুলনায় আমন সিজনে তুলনামূলক একটু কম ফলন হয়ে থাকে ধানের। এবং সাধারণভাবে সারা বাংলাদেশে 49, 51 এ জাতীয় ধানের চাষাবাদ হয়ে থাকে। তবে আমরা আজকে যে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে রয়েছি, এই ধান ক্ষেতের ধানের নাম হচ্ছে, জাতের নাম হচ্ছে সেন্টু পাইজাম। এবং এই সময়কার বলা হচ্ছে সবচেয়ে উচ্চ ফলনশীল ধান হচ্ছে এইটি। এবং আমনে পর্যন্ত 28 থেকে 30 মণ, এমনকি কোথাও কোথাও দেখা গেছে শতকে 1 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব হয়েছে। দর্শক, আজকে আমরা যে ক্ষেতটাতে রয়েছি এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের হাফেজ মাহমুদ তুহিন মাহমুদের হচ্ছে এই ধান খেতে চলে আসছি আমরা। উনি নতুন এক জাতের সেন্টু পাইজাম ধান চাষ করে বেশ সফলতা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা সরজমিনে এসে যেটা দেখতে পাচ্ছি আসলে এটা প্রায় শতকে 1 মণের কাছাকাছি পৌঁছে যাবে হয়তো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই ধানটা নিয়ে কথা বলার চেষ্টা করব। এই ধানের চাষাবাদ কীভাবে তিনি সংগ্রহ করলেন, আসলেই কেমন ফলন পাওয়া যায়, বোরোতে করা যায় কিনা। উনি আমাদেরকে বলেছিলেন যে বোরোতেও আসলে নাকি করা যায়। তো এসব সামগ্রিক বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। ভাইজান গত একটি পর্বে আপনার রড মিনিকেট ধান দেখেছিলাম। জি জি। আবার তথ্য পেলাম যে আপনি নাকি সেন্টু পাইজাম নামে একটি ধান করছেন। হ্যাঁ, এটা আমার সেন্টু পাইজাম ধান। আচ্ছা, আপনার রড মিনিকেটের আসলে তাহলে কেমন ফলন পেয়েছিলেন? রড মিনিকেটে আমি আগের ভিডিও যে বলছিলাম যে শতকে মন হবে ইনশাল্লাহ, তা সেই ধান কেটে আমার অলরেডি মাড়াই করা হয়ে গেছে। তো যেভাবে আমি ভিডিও বলছিলাম আল্লাহর রহমতে সেইভাবে আমি পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, আমরা ওইটা আপনি বলছিলেন যে আপনার ওই ধানটা হচ্ছে অন্য একটি মাঠে, সেই প্রসঙ্গে যদি একটু আমি বলছিলাম যে ওটা বনখিদ্দে গ্রাম বলছিলাম, মানে বনখিদ্দে গ্রামের মাঠে ওই ধানটা আছে, কিন্তু আমার মূলত বাসা হচ্ছে কি যে ভাটাডাঙ্গা গ্রাম, এটাই আমাদের মাঠ মূলত। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে সেন্টু পাইজাম। আচ্ছা, আপনার ধান খেতে এসে আমরা যেটা লক্ষ্য করছি যে পুরা ধান খেতেই হচ্ছে বেশ দারুণ চকচকে সোনালী রঙের হচ্ছে ধান। জি জি। আচ্ছা, এই ধানটা এবার কতটুকু চাষ করলেন? এবার 2 বিঘা চাষ করা হয়েছে, মানে নতুন। আমার পাশে এক কৃষক ভাই করেছিল, তার দেখে আমি এবার নতুন করেছি। আচ্ছা, তাই নতুন করে আমার খুবই ভালো লাগছে, আল্লাহর রহমতে খুব সুন্দর ধান হয়েছে। আশা করছি আগামী যে বুড়ো বাইরে আছে আমি আরো বেশি ধান করবো ইনশাল্লাহ। এটা মূলত কোন সিজনের ধান? এটা হচ্ছে গিয়ে আমন সিজনে ভালো হয়, আমন সিজনেরই ধান, কিন্তু ওই সময় করলেও সমস্যা হয় না, করা যায়। এখন আপনি কি কখনো দেখেছেন বা কেউ করেছে বা জেনেছেন কিনা যে বোরোতেও এটা ভালো হচ্ছে বা কিরকম হচ্ছে? হ্যাঁ, জানছি যে ওই সময় করে বা ভালো হয় এই সময় ইনশাল্লাহ। আমরা একটু আমন নিয়েই কথা বলি। হ্যাঁ, তাহলে আপনার এই ধানের যদি আমরা একটু চাষের শুরুর দিকের কথাটা বলতে চাই, কত দিনের চারা রোপণ করলে ভালো হয়? চারাটা 25 থেকে 30 দিনের চারা রোপণ করলে খুবই ভালো হয়। আচ্ছা, তাহলে টোটাল জীবনকাল কতদিন থাকবে? জীবনকাল আপনার এখন যে আমন, এখানে 125 থেকে 30 দিন
ভিতরে ধান উঠানো যাবে। আর যদি আপনি বোরোতে করেন, বোরোতে 140 থেকে 45 দিন। 140 থেকে 45 দিন। আচ্ছা, এই ধান চাষ করে আপনার কি মনে হলো? আপনি তো কিন্তু পাকিস্তানি রড মিনিকেটে বলেছিলেন যে বেশ মাশাআল্লাহ ভালো ফলন, এটাতে কি মনে হচ্ছে? এটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো। বর্তমান যে আমন সিজন চলছে, এই যে আমার আশেপাশে যে ধানগুলি আছে 51 ধান বলেন বা 49 ধান বলেন, তাদের হয়তো সর্বোচ্চ বিঘায় 20 থেকে 22 মণ টন হবে। তো আলহামদুলিল্লাহ আমার জমিতে যে ধান দেখছেন, আর আমরা যেহেতু কৃষক মানুষ, এই গাছে থাকলে এটা মোটামুটি অনুমান করতে পারি। এটাও ইনশাল্লাহ আমার শতকে মন হবে আল্লাহর রহমতে। মানে আমনেই হবে ইনশাল্লাহ। বিরাট ব্যাপার দর্শক। মানে উনি যেটা দাবি করছেন, আসলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বোধহয় দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। দেখেন শুধু ধান আর ধান, দেখেন কি অবস্থা। এই ধানটা আমনে শতকে মন হয়ে যাবে ইনশাল্লাহ, উনি আশা করছেন। একটা জিনিস চিন্তা করেন যে আমনে কিন্তু 20-22 মণও কিন্তু সর্বোচ্চ অন্যান্য ধান, সেখানে এই সেন্টু পাইজাম আমনে 33 শতকের বিঘায় 30-33 মণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এবার যদি আমরা চারা রোপণের নিয়মটাতে আসি, চারা আমরা ধরেন 25-30 দিন বলছিলেন যে বয়স হলে তারপরে রোপণ করতে হবে। রোপণের নিয়মটা কিরকম? রোপণের নিয়ম এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ 2টা গাছ লাগাতে হবে, এর বেশি লাগানো যাবে না। এখানে আপনারা দেখেন যে আমি 2টা করে লাগাচ্ছিলাম, তা এমনও একটা গোছা আছে সেখানে 35, 37, 38, 40, 42টা করে একটা গাছ আছে, মাত্র 2টা লাগাইছিলাম। মানে 2টা থেকে 35 থেকে 40 পর্যন্ত একটা গোছায় পাশ কাটি। তার মানে এটা থেকে পাশ কাটি বেশি হয়। হ্যাঁ, পাশ কাটি প্রচুর পরিমাণ পাশ কাটি হয়। আচ্ছা, আপনি পাকিস্তানি রড মিনিকেটে বলেছিলেন 2টা-3টা করে লাগাতে, 4টাও লাগানো যাবে, কিন্তু এইটা না, এটা 2টাই, 3টা কোনোভাবে করা যাবে না, 2টাই করতে হবে। আচ্ছা, যদি আমরা একটু ধানের কোয়ালিটি দেখানোর চেষ্টা করি, দেখেন এই ধানটা কি আমরা মোটা নাকি চিকন কোনটা বলবো? এটা মোটাও না চিকনও না, মিডিয়াম যেটারে বলে, মাঝারি। আর সবথেকে আকর্ষণীয় বিষয় আছে এটা কালার। দেখেন একবারে সোনালী কালার, চকচকে। এখানে আমার মাঠে যে ধানগুলি আছে 49, 51 আর অন্য যে ধান আছে, এই ধানের ভিতরে নিয়ে যে আমি আমার ধান ছেড়ে দেবো, তবে আমি এখান থেকে বলে দিতে পারবো এটা আমার ধান, কালারের কারণে বেছে নেওয়া যাবে কালারের কারণে। আচ্ছা, এই ধান বাজারে নিলে কেমন দাম পাওয়া যায়? এটা বাজারে নিলে অন্য ধানের তুলনায় ইনশাল্লাহ 2 থেকে 300 টাকা বেশি থাকে সবসময়। 2 থেকে 300 টাকা শুধু কালারের কারণে সে ঘর মালিক আমার এই ধানটা নেবে। আচ্ছা, সারের ব্যবহারটা এখানে কেমন পেলেন? সারের ব্যবহার তো একেবারেই নাই বললেই চলে। মানে অন্য ধানে যে পরিমাণ সার দিচ্ছে লোকে 5 বার 7 বার 10 বার, এরপরে যে স্প্রে গুঁড়ো করে, এগুলো তো প্রচুর পরিমাণ। কিন্তু আমার এই ধানে প্রথম কথা না করলেও চলে, কিন্তু যেহেতু কৃষক মন বুঝাতে হয়, সেই হিসেবে একবার করছি আর স্প্রে করেছি একবার, এতে আল্লাহ পাকের ইচ্ছা এই পরিমাণ। তার মানে সার কীটনাশকের ব্যবহার কম, ফলন বেশি, তাহলে কেন কৃষক এটা করবে? হ্যাঁ, অবশ্যই কৃষক এটা করবে। আচ্ছা, আপনি বলছিলেন যে জীবনকাল হচ্ছে এই সময়ে 125-30 দিন, বোরোতে 140-45 এরকম হতে পারে। তার মানে আমরা বোরো আমন 2 সিজনেই করতে পারবো। হ্যাঁ, 2 সিজনে করতে পারবে। আচ্ছা, কেউ নাকি বলছে যে আমনের চাইতে বোরোতেও নাকি এটার বেশি ফলন পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, মানে আমি যেখান থেকে বীজ নিয়েছি বা অন্য কৃষক যারা করছে তাদের কাছ থেকে শুনছি যে ওই সময় আরো বেশি ধান পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ। আর এবছর যেহেতু বৃষ্টি বাদল গিয়েছে, ঝড় ঝাপসা গিয়েছে, তাতে যদি আমি আশা করি যে শতকে মন হবে, তাহলে তো ইনশাল্লাহ ওই সময় আল্লাহ দিলে আরো বেশি হবে। আচ্ছা, যদি আমরা একটু গাছের হাইটের কথা চিন্তা করি, গাছটা আসলে কিরকম, উঁচু বা খাটো বা কিরকম? গাছের হাইট সম্পর্কে যদি জানতে হয়, তাহলে যেখানে একটু নিচু জমি, যে পানি বেঁধে থাকে বা একটু নরম থাকে, সেই জায়গায় গাছ একটু স্বাভাবিক একটু উচ্চ হয়। আর যে জায়গায় পানি থাকে না, শুকনো হয়, সেই জায়গায় যে দেখতে পাচ্ছেন হাইট একটু কম হয়, একেবারে ছোটও না বড়ও না। মানে কত, 3-3.5 ফিট? হ্যাঁ, 3 থেকে 3.5 ফিট মতন উঁচু হবে, এরকম হবে। হ্যাঁ। এর পোকা লাগে না, পোকা খুব কম, পচা লাগে না, পচার ওষুধ দিলেও হয় না দিলেও হয়। সারের বেলায় ইউরিয়া ফসফেট, ইউরিয়া লাগবে না, ফসফেট পটাশ দিলেই অল্প সারে ধান আমদানি দেখা যাচ্ছে। আশা করছি আগামীতে অনেক ধান লাগাবো। এই ভুঁইটা 17 শতক, এটা শখে করা, যে শখ দেখা যাক যে কেমন ফলন হয়। তো ফলনের দিক অল্প একটু কেটে নিয়ে গেছি, তাতে বোঝা যাচ্ছে যে শতকে মন হবে। এ ধানের সাইজ হালকা চিকন আছে, আমদানি মোটা না, রং খুব পছন্দীয় না রং, যেমন পুরনো কালে পায়জাম ছিল সেই রঙেরই রং, খুব পছন্দসই ধানে। এ ধান তো অনেক শক্ত মানে তো যত এই বছর তো অনেক বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, তাতে তো কোনো কাজ হয়নি, পড়ার কোনো আশঙ্কা নেই। এই দ্বারা তো সবাই চিন্তাধারা করছে বা বিশ্বাস আছে যে লাগাবো আগামীতে। এই বুলাকেও আমি লাগাবো বুলাকে,
বুলাকে বিঘে 2 না হলেও 1.5 বিঘে মতো আমি নিজেই লাগাবা না। এখন যেই সুর শুনছি মানুষের, তাতে মাঠ সবই মনে হয় এরই পারে যাবে না। সারের বিষয় তো একেবারেই কম। ওষুধ ওই ধানে দিয়েছি 5 বার, এই ধানে মাত্র দিয়েছি 2 বার। একবার মাছলার ওষুধ, একবার পচার ওষুধ, এটাই শেষ, আর লাগবে না ওষুধ, আর লাগবে না। তবে সারের বেলায় ওখানে 3-4 বার, এখানে মাছলো 2 বার, সার তো দিয়েছি মাছলো 2 বার, এতেই তো ধান হয়ে গেছে। যেমন পয়সা তো অনেক খরচ, 1 বিঘে ভুঁই ওই অন্য ধানে সার স্প্রে করতে গেলে সেখানে লাগছে অন্তত কম করে, আর কম টাকা লাগলো 500 টাকা। তাহলে আমার 4-5 বারে কত লাগছে, আর এখানে তো 200 টাকার ওষুধ হলে এই ভুঁইটা হয়ে গেছে। তা আমার যদি ওষুধের দিকে কম হয়, তাহলে তো আমার ও ধান করার কোনো প্রশ্নই আসে না, আমি করবই না, এসে আমার নিয়ে। আমরা এই ধানের যদি কয়েকটা বৈশিষ্ট্যর দিকে একটু আবার সারাংশে যেতে চাই, তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম একটু বলি। প্রথম হচ্ছে 25 থেকে 30 দিনে চারা লাগানো যাবে। দ্বিতীয় হচ্ছে কি যে 2টা করে লাগাতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য আছে এক একটা গোছায় পাশ কাটি, ওটা হচ্ছে 35 থেকে 40টা করে হবে এক একটা। এরপরে যে সার লাগবে, কীটনাশক সার একেবারেই কম, স্প্রে লাগবে কম। আর সর্বশেষ যে কথা এখনো জিজ্ঞাসা করেনি, ধান হবে ভালো, চাউল হবে ভালো এবং খাইতেও সুস্বাদু। আচ্ছা, সেটাই আমি প্রশ্ন করতে চাইছিলাম যে এটা আপনার কি, যেহেতু আপনি প্রথমবার করছেন, এর আগে কখনো এই চাউলের ভাত খাওয়া হয়েছে? অবশ্যই খাইছি, আগে খেয়ে নিয়েছি আমি, অন্য কৃষক থেকে নিয়ে নিজে খেয়ে নিয়েছি। চাউলও সুন্দর, ভাত খেতেও সুস্বাদু। তারপরে না ভাত নষ্ট হয় না। ওই যে আমার আগের যে ধানটা ছিল পাকিস্তানি রড মিনিকেট, সেম এইটার মতনই এইটাও, একবার রান্না করে সারাদিন আপনি চালাতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বৈশিষ্ট্যের শেষের দিকে ছিলাম। ধানের হচ্ছে ভাত ভালো, সুস্বাদু ভালো এবং হচ্ছে নষ্ট হয় না। আচ্ছা, ধানের কালারের ব্যাপারে যদি আমরা বলতে চাই, কালারটা হচ্ছে সবচাইতে এগিয়ে, সবথেকে এগিয়ে সোনালী কালার। আচ্ছা, এখন যদি অন্য ধানের সাথে আমরা একটু পার্থক্য করি, অন্য ধানের ফলন আর এই ধানের ফলন, আপনি এই ধানটা 33 শতকে চাষ করলেন, কি কেমন ফলন পেলেন আর অন্য ধানের কেমন ফলন পেলেন, এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এই বিষয়ে মানে এখন যে আমন সিজন, আমার মাঠে যাদের কৃষকদের আছে, তারা আমার ধান থেকে তাদের ধান থেকে পার্থক্য তারাই করছে যে আমাদের হয়তো সর্বোচ্চ 20 থেকে 22 মণ হবে, আর আমি আশা করছি আল্লাহর রহমতে আমার শতকে মন হবে। তা আমাদের এখানে 33 শতকে বিঘা হয়, তাহলে দেখাচ্ছে 33 মণ যদি হয়, তা ওনাদের থেকে আমার কমসে কম 10 মণ ধান তো বেশি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে 10 মণের ধানে যদি আমি ওনাদের তুলনায় 20 মণ 20,000 টাকাও বেশি, আরও যে 10 মণ থাকলো, এই 10 মণের টাকা তোমার এক্সট্রা। যদি ওইটা 1000 করেও বিক্রি করেন, তাও আমার লাভ, তাও সেটা 10,000 টাকা লাভ। 10,000 টাকা লাভ। আর যেটা বলছিলেন সেটা তো 200 বা 300 টাকা মনে থাকছে, তাহলে ওখানে আরো 2-3 হাজার, তার মানে 12-13 হাজার টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছি শুধু এই ধান করার কারণে। মানে আপনার একই জমি, একই পরিচর্যা, একই সার, একই শ্রম, সবকিছু এক, কিন্তু আপনার ফলন বেশি, এটা লাভটাও বেশি। তাহলে কৃষক, তাহলে ভাই আপনারা কেন করবেন না বলেন? তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে বলবো যে যারা সেন্টু পাইজাম সম্পর্কে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলবো যে এই ধানের মানে এই যে কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলতে চাই, বোধহয় শেষ হবে না, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর। আচ্ছা, এটাতে চিটার পরিমাণ কেমন? চিটার পরিমাণ তো মুখে বললে হবে না, আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাচ্ছি। দেখেন, প্রথম থেকে শুরু করেন একদম শেষ পর্যন্ত আপনি কয়টা চিটা পাবেন। আমি কিন্তু আগের ওই পাকিস্তানি রড মিনিকেটে বলেছিলাম যে চিটা নেই, এ কথা বললে ভুল, সামান্য। আর এটা আমি বলবো যে নেই। দেখেন, এই যে মানে একদম গোড়ার যে ধান, গোড়ার ধান থেকে শুরু করে আগা পর্যন্ত দেখেন, একটা ধানের শীষের গোড়ারটা যদি নিয়ে আমরা একটু বার করে দেখেন, সেটাতেও আমরা হচ্ছে ধান পেয়ে যাবো। হ্যাঁ, ধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার মানে আমরা কি এটা বলতে পারি যে এই ধানটা হচ্ছে চিটাবিহীন ধান? হ্যাঁ, ইনশাল্লাহ চিটাবিহীন ধান। তো যাই হোক ভাইজান, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, এবং আপনি যেহেতু এই মাঠে প্রথমবার করছেন, আপনার দেখা দেখি অনেকে চাষ করার ইচ্ছা পোষণ করতে পারেন। আমরা আপনার কাছে অনুরোধ করব যে এই ধানটা যেহেতু ভালো আপনি সংগ্রহ করছেন, আপনি শুধু আপনার মাঠে না, সারা বাংলাদেশের সকল কৃষকদের মাঝে এটা একটু ছড়িয়ে দিবেন। অবশ্যই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনার জন্য শুভকামনা থাকবে, এবং আপনাদের দর্শক যাদের বলবো যে যাদের এই ধান সম্পর্কে পরামর্শ প্রয়োজন, কিংবা যদি কখনো মনে হয় যে ভাইয়ের থেকে আমরা একটু ধান নিয়ে চাষ করে দেখব, তাহলে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই ভাইয়ের, আপনারা ওনার সাথে কথা বলে পরামর্শ করে নেবেন। তো ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।